Green. Today we will discuss a poem. The name of the poem, The Sands of Dee. It is the name of one kind of river. Sands of Dee. The Sands of Dee, written by Charles Kingsley. Okay. Oh Mary. Before reciting the poem, I want to say the summary of this poem. Here we can see or we can know a girl whose name is Mary, and his parents calls him Oh Mary, and his parents ordered to go to the sands of Dee, across the sands of Dee, bank of the sands of Dee, and call the cattle home, to bring the cattle home. Okay. During going to sands of Dee, the western wind brings, and at the end of her journey, Mary died, and his dead body was captured or kept into the boatman's net. This is the theme of this poem. Now we will translate the poem. Oh Mary, go and cattle the cattle home. Call the cattle home. Oh Mary, go and call the cattle home. Hey Mary, যাও and নিয়ে আসো গবাদি পশুগুলো, and call the cattle home. গবাদি পশুগুলো নিয়ে আসো and call the cattle home. গবাদি পশুগুলো নিয়ে আসো. In this poem, we can also see some phrase and clause are repeated one by one stanza. One kind of phrase called the cattle home. It is used twicely. Okay, one after another. Across the sands of Dee. Here, across means the bank of the river. Okay, across the sands of Dee. Dee নদীর চর থেকে গবাদি পশুগুলো নিয়ে আসো. Okay, her parents ordered Mary to bring the cattle from the sands of Dee. Understand? The western wind was wild. Here, wild means dangerous. Fearful. What kinds of wind? Fearful and dangerous. At the time of storm means ঝড়. Okay, ঝড়ের সময় বাতাসটা খুব ভয়ঙ্কর হয়. And dank with foam. এবং এগুলা ভাসমান কি এই ফর্মের দ্বারা, ফেনার দ্বারা। আমরা নদীর পারে যখন যাই তখন নদী ভাঙ্গে, সেখানে আমরা দেখি যে ভাঙ্গার পরে নদীতে ফেনা ঘুরতে থাকে। তো ওই ফেনাগুলো ভয়ঙ্কর। কোথাও নদীর স্রোত হওয়ার কারণে ভেঙে গেছে, আর ভেঙে যাওয়ার কারণে ওখান থেকে ফেনা তৈরি হচ্ছে। সেই কবি এখানে ফেনাগুলোকে ভয়ঙ্কর রূপে উপস্থাপন করছে, বাতাসগুলোকে ভয়ঙ্কর রূপে উপস্থাপন করছে। ওয়াইল্ড মানে বন্য প্রাণী। ওয়াইল্ড মানে কি? বন্য প্রাণী। কিন্তু বন্য প্রাণী যেরকম হিংস্র, এই বাতাসটাও তেমনি হিংস্র। সিংহ যেমন মানুষকে শিকার করতে, বাঘ যেমন মানুষকে ধরতে, পশু পাখি ধরতে কোনো রিকোয়েস্ট, অনুরোধ কোনো কিছু মানে না, তেমনি এই পশ্চিম দিক থেকে আসা বায়ুগুলো সেটা খুব ভয়ঙ্কর, সবকিছু তছনছ করে দিয়ে যাবে। হিয়ার দ্য পোয়েট ইউজ ওয়াইল্ড ইজ আ চয়েস অফ ডিকশন। এই চয়েস অফ ডিকশনটা হচ্ছে কবি তার মনের ভাবটা
ভাবটা প্রকাশ করার জন্য, সে যে ভাবটা ভিতরে রাখছে ওটা প্রকাশ করার জন্য সে কিছু শব্দ ব্যবহার করবে। তোমরা হয়তো মনে করতে পারো যে ওয়াইল্ড অর্থ ভয়ঙ্কর কিভাবে হয়, না এখানে কবি এটাকে বোঝানোর জন্য এর সাথে কম্পেয়ার করছে, ঠিক আছে। ইট ইজ ওয়ান কাইন্ড অফ মেটাফোর, মেটাফোর ইজ ফিগার অফ স্পিচ, ওকে। এন্ড অল অ্যালোন ওয়েন্ট শি, এবং সর্বত্রই সে একা চলে গেল, ওকে। দ্য ওয়েস্টার্ন উইন্ড ক্রিপ্ট, ক্রিপ্ট মানে হ্যাঁ ক্রিপ্ট, দ্য ওয়েস্টার্ন টাইড ক্রিপ্ট, দ্য ওয়েস্টার্ন টাইড ক্রিপ্ট আপ অ্যালং দ্য স্যান্ডস, অলক্ষিত ভাবে, ক্রিপ্ট মানে অলক্ষিত ভাবে আসা, একদম টসটস করে দেওয়ার মতো, মানে ধেয়ে আসা, অলক্ষিত ধেয়ে আসছে। যে এখানে বলছে ওয়েস্টার্ন টাইড, টাইড মিন্স জোয়ার, এখানে নদীটা সাগরের কাছাকাছি, এই জন্য এই নদীতে জোয়ার আছে। তোমরা বরিশাল, নোয়াখালী এই বিভাগগুলোতে যখন যাবা তখন কিছু নদীতে জোয়ার বয়, কারণ সমুদ্রের সাথে কাছাকাছি, আর সমুদ্রে তো জোয়ার আসে। তো ওয়েস্টার্ন টাইড, টাইড মিন্স এটা জোয়ার, বলছে জোয়ার আসছে ক্রিপ্ট আপ, অলক্ষিত ভাবে, মানে কোনো লক্ষ্য টক্ষ্য নাই, সরাসরি আসতেছে, সবকিছু ডুবে নিয়ে যান। অ্যালং দ্য স্যান্ডস, ওই চর বরাবর, এখানে স্যান্ড বলতে চর বলছে, পার বলছে, স্যান্ড মানে বালু, কিন্তু এখানে স্যান্ড বলতে কি বলছে, চর, ওই পার, ওই চর বরাবর, পার বরাবর চলে আসছে। এন্ড ওভার, এখানে আমরা কমা দেখতে পাচ্ছি, এই ভিটা কমিট করে দিয়েছে, এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি আমরা ব্যবহার করব কোন লেটার কমিট করার জন্য। আমাকে যখন একটা অ্যাপোস্ট্রফি দেখব তখন আমাকে মনে করতে হবে যে সেখানে কি আছে, একটা লেটার আছে, সেটা অমিট করে দিয়েছে। এন্ড ওভার দ্য স্যান্ড, বরাবর, মানে উপরে, সর্বোপরি যখন উপরে বোঝাবে অল ওভার, সেখানে ওভার বোঝাচ্ছে, এই চর বরাবর, পার বরাবর, এন্ড রাউন্ড চতুর্দিকে, এন্ড রাউন্ড দ্য স্যান্ড, এই বালির চারুদিকে, চরের চারুদিকে, অ্যাজ ফার অ্যাজ, যতদূর, যতদূর পর্যন্ত, আই কুড সি, যতদূর পর্যন্ত আমার চোখ কি করে, দেখতে পায়, যতদূর পর্যন্ত আমার চোখ দেখতে পায়। দ্য রোলিং মিস্ট কেম, ঘূর্ণয়মান, মিস্ট মানে কুয়াশা, রোলিং মানে ঘূর্ণয়মান, এই যে আমরা সন্ধ্যার সময় মেরিত গেছে সন্ধ্যার দিকে, সারাদিন শেষে ঘাস খাওয়া শেষ, তখন ওই গবাদি পশুগুলো আনতে গেছে। তো এখানে রোলিং মিস্ট আমরা সন্ধ্যার সময় দেখব যে আমাদের বাড়ির পাশে বা পিছনে চড়ার মধ্যে, মানে নিচু অবস্থায় কিছু কুয়াশা পড়ে থাকে, নিচুর দিকে অনেক নিচে দেখা যায়, সেই ঘূর্ণায়মান কুয়াশার কথা বলছে। দ্য রোলিং মিস্ট কেম, এই ঘূর্ণায়মান কুয়াশা আসলো, ডাউন নিচের, নিচের দিকে, এন্ড হিট দ্য ল্যান্ড, এবং ভূমিগুলোকে কি করে ফেললো, লুকায়ে ফেললো, আড়াল করে ফেললো। এন্ড নেভার হোম কেম শি, কখনো সে আসলো না, কখনো সে আসলো না। মেনি ওয়েন্ট টু দ্য সেন্টস অফ ডি টু ব্রিং দ্য ক্যাটল, বিকজ অফ স্টর্ম, বিকজ অফ স্টর্ম, ঝড়ের কারণে, হি ডিডেন্ট কাম, হি ডিডেন্ট কাম, হি কুড নট কাম টু হিজ maternal house, parental house, okay. Oh, is it wheat or fish? Already Mary has died and he is floating on the water, on the water. Oh, is it wheat? এটা কি আগাছা, wheat means আগাছা, or fish অথবা কোনো মাছ, or floating here অথবা ভাসমান কোনো চুল, but the color of the Mary's hair was gold, because the England and America, most of the people they have golden hair, so Mary also has golden hair. After her died, the boatman see his hair like a plaiting hair, fish, white,
someone thing something. Okay, a trace of golden hair, a trace of golden hair, একগুচ্ছ চুল. Understand? A drowned maiden's hair, a drowned maiden's hair, কোন ডুবন্ত কুমারীর চুল. এটা বলছে above the nets at sea, সাগরের মধ্যে তাদের জালে, above the nets, জালের উপরে. ওকে, because the boatmen fall their net to catch the fish, and the dead body of Mary's dead body also kept into the net. Understand? And the boatmen think that it is one kind of trees of hair and golden hair, or it may be wheat. Okay, so was never salmon, কখনো এটা salmon না, yet তবু that shone so fair, তবু এটা কি মনে হচ্ছে, ভীতি মনে হচ্ছে. among the stakes of D, এই D নদীর stakes means one kind of pillar that is deep or fall into the bank, near the bank. ওকে, আমরা যখন দেখি নদী ভেঙে যাচ্ছে, নদীর পার ভেঙে যাচ্ছে, সেখানে আমরা স্টিক মানে খুঁটি গেড়ে গেড়ে রেখে দেই যাতে ওই ঢেউগুলো পারে এসে বাড়ি না খায়. তো ওই ঢেউয়ের মধ্যে, ওই খুঁটিগুলোর মধ্যেই তার বডিটা ভাসতেছে. They roared her in across the rolling foam. এই ঘূর্ণায়মান ওই ফেনার মধ্যেও তার বডিটা কি করতেছে, ঘুরপাক খাচ্ছে, ভাসতেছে. The cruel rolling foam, নিষ্ঠুর ঘূর্ণায়মান এই ফেনা. The cruel hungry from, নিষ্ঠুর ক্ষুধার্ত এই ফেনা. Here the poet use some personification or metaphor in this poem. Cruel hungry, নিষ্ঠুর ক্ষুধার্ত এই ফেনা, মানে ফেনাগুলোকে ক্ষুধার্ত বলছে, ফেনাগুলোকে খুব ভয়ঙ্কর বলছে, কারণ এগুলো কোনো পার ভেঙে নিয়ে আসছে বা কোনো কিছু ক্ষতি করে নিয়ে আসছে, স্রোত আছে. কবি এই বিষয়টাকে ন্যাচারাল এনভায়রনমেন্ট অফ রিভার, এটা প্রকৃতির যে নদীর যে একটা পরিবেশ, এটা সে বর্ণনা করতেছে. নদীর যে চরিত্র, দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ রিভার, হ্যাঁ, দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ নেচার, প্রকৃতির বৈশিষ্ট্যটাকে কি করতেছে, বর্ণনা করতেছে. এ বলছে টু হার গ্রেভ বিসাইড দ্য সি, এবং কি বলছে, টু হার গ্রেভ, তার কবরটা, বিসাইড দ্য সি, সাগরের পাশেই তার কবরটা. ওকে, এই কবিতায় মেরি হচ্ছে খ্রিস্টান, আর কবিও কিন্তু খ্রিস্টান. তোমরা বলতে পারো যে খ্রিস্টান, এদের আবার কবর কি, কবর খ্রিস্টানদের কবর আছে, তারা কবরের মধ্যে ওটা রেখে দেয়, কিন্তু তারা একটা কবর যেভাবে রাখে ওইভাবে চিরদিনের জন্য ওই জায়গাটা তারই হয়ে যায়, মানে ওইভাবে বাউন্ডারি করে, বা অনেকেই যদি টাকা পয়সা থাকে তারা প্লাস্টার করে আগে থেকে ওদের কবর খোঁড়া থাকে, ওই কবরের মধ্যে তারা ওটাকে রেখে দেয়. সরি, but still the boatman here, এখনো পর্যন্ত এই মাঝিরা শুনতে পায়, call the cattle home, গবাদি পশুগুলো বাড়ি নিয়ে আসো, across the sands of D নদীর চর থেকে. ওকে, তার মানে হচ্ছে যে আমরা যখন সচরাচর দেখি যে কেউ আজান দিছে, এমন মুয়াজ্জিন যদি হঠাৎ করে মারা যায়, অথবা একটা লোক প্রতিদিন এসে ওখানে ডাকে বা কোনো একটা অ্যাক্টিভিটি সে সম্পন্ন করে, ওই লোকটা মারা যাওয়ার পরে আমরা ধান্দাই হোক যেভাবে হোক
আমরা শুনি যে মনে হয়